এবারে দেখো আলোর প্রতিসরণ, যাকে আমরা বলছি রিফ্র্যাকশন অফ লাইট, এটা হচ্ছে আলোর একটা ধর্ম। স্যার কি ধর্ম? আমরা যদি একটা কাঁচের গ্লাসে জল ভর্তি করে দিই, তারপরে হচ্ছে একটা কয়েনকে ধরো কাঁচের গ্লাসের নিচে বা কাঁচের গ্লাসের ভিতরে ছেড়ে দিলাম, কি দেখবে? দেখবে কয়েনটা যেমন একটা উপরের দিকে উঠে আছে। কয়েনটা কি মনে হয়? অনেকটা উপরের দিকে উঠে আছে, কিন্তু বাস্তবে তুমি হাত দিয়ে দেখবে অনেক হচ্ছে নিচে আছে। বা তুমি একটা যদি কাঠি এই গ্লাসটার মধ্যে প্রবেশ করাও, তাহলে কি দেখবে? কাঠিটা সোজা গিয়ে এরকম মেকে গেছে। বোঝা গেল? তো এই সমস্ত ঘটনা আমরা যে দেখতে পাই, এগুলো হচ্ছে আলোর প্রতিসরণের জন্য, অর্থাৎ রিফ্র্যাকশন অফ লাইটের জন্য। বোঝা গেল? তো এটা কেন হয় রিফ্র্যাকশন অফ লাইট? আলোর প্রতিসরণ হওয়ার জন্য আলোকে অবশ্যই দুটা মাধ্যম প্রয়োজন। মাধ্যম মানে কি? আলোকীয় মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমের মধ্য দিয়ে আলো যেতে পারে। তুমি যেরকম খড় কাঠ নিয়ে নাও, সেখানে কি দেখা যাবে? সেখানে হচ্ছে আলোর প্রতিসরণ দেখা যাবে না। অর্থাৎ আমাকে আলোকীয় মাধ্যম নিতে হবে। স্যার আলোকীয় মাধ্যম মানে কি? যে মাধ্যমের মধ্য দিয়ে হচ্ছে আলো চলাচল করতে পারে। বায়ু নিতে পারো, জল নিতে পারো, কাঁচ নিতে পারো, এর সব হচ্ছে কি মাধ্যম? আলোকীয় মাধ্যম। বোঝা গেল? তাহলে আলোর প্রতিসরণের জন্য আমাকে কি দরকার? কমপক্ষে দুটো আলোকীয় মাধ্যম দরকার রয়েছে। এবার এই দুটো আলোকীয় মাধ্যমকে, এদের মধ্যে একটাকে আমরা বলবো ঘন মাধ্যম, আর একটাকে আমরা বলবো লঘু মাধ্যম। একটাকে কি বলবো? ঘন মাধ্যম, আর একটাকে বলবো লঘু মাধ্যম। তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা ঘন মাধ্যম আর কোনটা লঘু মাধ্যম, বা ঘন মাধ্যমটা আমরা কাকে বলবো, আর হচ্ছে লঘু মাধ্যম হচ্ছে আমরা কাকে বলবো। ঘন মাধ্যম কোনটা, লঘু মাধ্যম কোনটা? যে মাধ্যমের আলোর বেগ কম হবে তাকে আমরা বলবো ঘন মাধ্যম, আর যে মাধ্যমে আলোর বেগ বেশি হবে তাকে আমরা কি বলবো? লঘু মাধ্যম। মানে তুমি দুটা মাধ্যম নিলে, দুটা মাধ্যমের মধ্যে ঘন মাধ্যমটা কি হবে না, এখানে হচ্ছে আলোর বেগ কম হবে। আলোর বেগ তুলনামূলকভাবে আলোর বেগ অপেক্ষাকৃত কম। কার মাধ্যমে? অপরটার মাধ্যমে। আর লঘু মাধ্যমে কি হবে? আলোর বেগ অপেক্ষাকৃত বেশি। হয়েছে? অর্থাৎ যে মাধ্যমে আলোর বেগটা বেশি তাকে আমরা বলবো লঘু মাধ্যম, আর যে মাধ্যমে আলোর বেগটা কম তাকে আমরা বলবো ঘন মাধ্যম। হয়েছে? আমরা বাস্তব ক্ষেত্রে যদি ঘনত্ব দিয়ে বিচার করি, সব ক্ষেত্রে কিন্তু হয় না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে মাধ্যমের ঘনত্ব বেশি হয় সেটা হচ্ছে ঘন মাধ্যম হয়ে যায়। কিন্তু এর ব্যতিক্রমও আছে, ঘনত্ব বেশি হলেও সে লঘু মাধ্যম হয়। কিন্তু বাস্তব বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? যার ঘনত্ব বেশি সে ঘন মাধ্যম, যার ঘনত্ব কম সে লঘু মাধ্যম। যেমন স্যার যদি আমরা বায়ু আর জল নিই, তাহলে বায়ু আর জলের মধ্যে কে লঘু মাধ্যম হবে, কে ঘন মাধ্যম হবে? বায়ুটা স্যার লঘু মাধ্যম, ঘনত্ব কম, আর জলটা স্যার কি মাধ্যম? ঘন মাধ্যম। কিন্তু যদি আমরা জল আর কাঁচ নেই, তাহলে জল হয়ে যাবে লঘু মাধ্যম, কাঁচ হয়ে যাবে ঘন মাধ্যম। বুঝা গেল? তাহলে কোন মাধ্যম যে সব সময় যে ঘন হবে বা সব সময় যে লঘু হবে তার কোনো মানে নেই। সে ঘন বা লঘু হবে কার সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। জল বায়ুর সাপেক্ষে ঘন মাধ্যম, কিন্তু জল কাঁচের সাপেক্ষে লঘু মাধ্যম। বুঝা গেল? এটা নির্ভর করবে কার সাপেক্ষে আমরা তাকে নির্বাচন করছি। বুঝা গেল? তাহলে আলোর প্রতিসরণ হওয়ার জন্য হচ্ছে দুটো মাধ্যমের দরকার। তো এই দুটো মাধ্যমের মধ্যে আলো যখন প্রবেশ করবে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে, তখন কি হবে স্যার? তখন হচ্ছে আলোর বেগের পার্থক্য হবে। ধরো আলো বায়ু মাধ্যমে চলছিল, একটা নির্দিষ্ট বেগে চলছিল, তারপরে সে যখন বায়ু থেকে জলে আসবে স্যার তাহলে তার বেগ কমে যাবে, কারণ জল ঘন মাধ্যম। বা যদি উল্টা হয়, জল থেকে যদি বায়ুতে যায় তার বেগ বেড়ে যাবে।
তাহলে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলো আসার ফলে আলোর বেগের মানের কি হয়, পার্থক্য হয়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এই আলোর বেগের মানের পার্থক্য হওয়ার ফলে আলো যেই পথ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ দিয়ে না গিয়ে একটু বেঁকে অন্য পথে চলে যায়। কিসের জন্য? দুই মাধ্যমে আলোর বেগের মানের পার্থক্য আছে, কোথাও বেশি যাবে কোথাও কম যায়। এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। একে আমরা কি বলবো? আলোর প্রতিসরণ। অর্থাৎ আলো কোনো স্বচ্ছ সমসত্ব আলোকীয় মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, তখন ওই মাধ্যমে আলো তার পূর্বের পথে না গিয়ে কিছুটা বেঁকে অন্য পথে যায়। আলোর এই ঘটনাকে আমরা কি বলবো? প্রতিসরণ। বোঝা গেল? এবারে আলো কোন পথে যাবে আমরা সেটা লক্ষ্য করি। আলো কোন পথে যাবে কিরকম লক্ষ্য করব? আগে হচ্ছে আমরা দুটো মাধ্যম নিব। স্যার একটা লঘু একটা ঘন। হ্যাঁ অবশ্যই একটা লঘু নিতে হবে একটা ঘন নিতে হবে। আমরা যে কোনো কিছু নাও, ধরো আমি এইটা হচ্ছে একটা রেখা আঁকলাম। এই রেখাটা আছে বিভেদ তল। বিভেদ তল মানে কি? দুই মাধ্যমের মিলিত যে রেখা। ধরো জল আর বায়ু যদি নেই তো জলের যে উপরিতলটা সেটা কি হবে? বিভেদ তল হবে। বা কাঁচ বা জল নেই, যে কাঁচের উপরিতলটা সেটা কি হবে? বিভেদ তল। মানে এখান থেকে এখানে অতিক্রম করলে সে হচ্ছে অপর মাধ্যমে প্রবেশ করে। ধরো এর উপরের যে মাধ্যমটা আছে এটা ধরো বায়ু। স্যার বায়ু এর লঘু না ঘন? স্যার বলতে পারবো না এর লঘু না ঘন। এর লঘু না ঘন বলতে গেলে আমার কাছে নিচে কোনটা নিচ্ছি তার কথা আলোচনা করতে হবে। ধরো নিচে আমি জল নিচ্ছি, তাহলে স্যার উপরটা হয়ে যাবে লঘু মাধ্যম, নিচেরটা হয়ে যাবে ঘন মাধ্যম। হয়েছে? এটা হলো দুই মাধ্যমের কি তল? বিভেদ তল। এবারে ধরো এই লঘু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি এইভাবে এসেছে, দিয়ে দুই মাধ্যমের বিভেদ তলের উপর এই বিন্দুতে আপতিত হয়েছে। বুঝা গেল? তো একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে এসে এই দুই মাধ্যমের বিভেদ তলে কি হয়েছে? আপতিত হয়েছে। তাহলে একে আমরা বলবো আপতিত রশ্মি। একে আমরা কি বলবো? একে আমরা বলবো আপতিত রশ্মি। একে দ্বারা এ এবং ও দ্বারা প্রকাশ করো। এটা হলো আমার আপতিত রশ্মি। আর এই ও বিন্দুটা কি? এ হলো আপতন বিন্দু। অর্থাৎ যে বিন্দুতে এসে আলোক রশ্মি আপতিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো আপতন বিন্দু। বুঝা গেল? তাহলে এখানে এও কি? স্যার এও হলো এখানে হচ্ছে আপতিত রশ্মি। আর এই রশ্মিটা ও বিন্দুতে এসে আপতিত হয়েছে, তাই ও হলো আপতন বিন্দু। আর এখন তুমি এখন M1 ও M2 করে দাও, দিলে M1 ও M2 এটা লিখে দাও বিভেদ তল। এটা হয়ে গেল আমার বিভেদ তল। M1 ও M2 হয়ে গেল আমার বিভেদ তল। হয়েছে? এবার এই বিন্দুতে তোমার কাছে একটা লম্ব অঙ্কন করতে হবে। কোন বিন্দুতে? আপতন বিন্দুতে। তার লম্ব অঙ্কন করে নিই। এখানে কি করে নিলাম? এটা লম্ব অঙ্কন করে নিলাম। এর নাম করলাম পি ও কিউ। তোমরা এখন পি কিউ লিখতে পারো। তাহলে পি কিউ হচ্ছে আপতন বিন্দুতে একটা লম্ব। একে আমরা বলবো অভিলম্ব। একে আমরা কি বলবো? একে আমরা বলবো অভিলম্ব। অর্থাৎ যেহেতু এই আপতন বিন্দুতে লম্ব আঁকা হয়েছে তাকে আমরা বলবো অভিলম্ব। এটা কাছে কল্পনা করা হয়, এটা বাস্তবে তো থাকে না। বাস্তবে লম্ব কোনো থাকে কোনো, এটাকে আমরা কি করা হয়? এটা কল্পনা করা হয়। তো এবারে আলোক রশ্মি এখান থেকে সে জল মাধ্যমে বা ঘন মাধ্যমে প্রবেশ করবে। কি করবে? জল মাধ্যমে বা ঘন মাধ্যমে সে হচ্ছে প্রবেশ করবে। হয়েছে? তো প্রবেশ করলে আলোক রশ্মি কিন্তু এই পথে আর যাবে না। তার যাওয়ার কথা কি ছিল? এই পথে। যদি এখানে জল না থাকতো সে হচ্ছে এই পথে যেত, কিন্তু আলোক রশ্মি হচ্ছে এই পথে যাবে না। কেন যাবে না? স্যার মাধ্যম চেঞ্জ।
মাধ্যম পরিবর্তন হয়ে গেলে আলোর বেগের স্যার পরিবর্তন হয়ে যায়, আর আলোর বেগের পরিবর্তন হয়ে গেলে সে হচ্ছে বক্র মানে বাঁকা পথে যাবে, সোজা পথে আর যাবে না, একটু বেঁকে চলে যাবে। তাহলে কি চেঞ্জ? এ হচ্ছে লঘু মাধ্যম, আলোর বেগ স্যার বেশি ছিল। এ হচ্ছে স্যার ঘন মাধ্যম, মানে আলোর বেগটা কিছুটা কমে যাবে। যেখানে আলোর বেগ কমে যাবে, অর্থাৎ যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, তখন আলোক রশ্মি তার যেই পথে যাওয়ার কথা ছিল সে পথে তো যাবে না, তা স্যার কোন দিকে যাবে? সে হচ্ছে অভিলম্ব দিকে বেঁকে যাবে। অভিলম্ব কোনটা? এইটা, অর্থাৎ সে হচ্ছে এই দিকে বেঁকে যাবে। তার কথা কোন দিকে ছিল? এই দিকে, যাবে কোন দিকে? এই দিকে। বোঝা গেল? তাহলে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি কোন দিকে যাবে? অভিলম্বের দিকে বেঁকে যাবে। হয়েছে? তো এখানে ওবি কি স্যার? ওবি হলো আপতিত রশ্মি, তো এও হলো প্রতিসৃত রশ্মি। যেহেতু প্রতিসরণের ফলে এই রশ্মি উৎপন্ন হয়েছে, তাই একে বলা হবে প্রতিসৃত রশ্মি। বোঝা গেল? এরপরে দেখো এখানে কিছু কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ? এ দেখো এ ও পি কোণ, এই কোণটা এ ও পি কোণ। স্যার এ ও পি কোণটা মানে কি? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করেছে, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করেছে তাকে আমরা কি বলি? তাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এটা হচ্ছে আপতন কোণ। অর্থাৎ কোণ এ ও পি যাকে আমরা আই দ্বারা প্রকাশ করছি সেটা হচ্ছে কি কোণ? এটা হচ্ছে আপতন। বুঝা গেল? আর ঠিক তেমনি প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করেছে তাকে বলে প্রতিসরণ কোণ। এই কোণটা প্রতিসরণ কোণ না, কোণটা এই কোণটা কিউ ও বি, এটা কাছে প্রকাশ করা হয় আর দ্বারা। কোণ বি ও কিউ লিখি, বা কিউ ও বি সমান হচ্ছে আর, সমান হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ কাকে বলবো? স্যার প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করছে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। এবারে দেখো আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রেও আপতন কোণ ছিল, প্রতিফলন কোণ ছিল, এবং সেক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যে একটা সম্পর্ক ছিল। স্যার কি সম্পর্ক ছিল? তার আপতন কোণের মান যা হয়েছিল প্রতিফলন কোণের মানও তা হয়েছিল, অর্থাৎ আই সমান আর। আপতন কোণ যদি 45 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 45 ডিগ্রি। কিন্তু দেখো আলোর প্রতিসরণের ক্ষেত্রে আই নট ইজিক্যাল টু আর, অর্থাৎ আপতন কোণ আর প্রতিসরণ কোণ কিন্তু সমান নয়। বুঝা গেল? তো তোমরা এই চিত্রে বলো কোন কোণটার মান বেশি? আপতন কোণটার মান বেশি না প্রতিসরণ কোণটার মান বেশি? আপতন কোণটার মান বেশি। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আই এর মানটা হচ্ছে আর এর থেকে বেশি, আই গ্রেটার দ্যান আর। এবারে দেখো এই আলোক রশ্মিটার এই দিক দিয়ে আসার কথা ছিল, কিন্তু স্যার এখানে যেহেতু জল চলে এসছে তাই সে এই দিক দিয়ে চলে এসছে। তাহলে তার এই অংশটা হচ্ছে চ্যুতি ঘটেছে। এই কোণটা কি ঘটেছে? চ্যুতি ঘটেছে। চ্যুতি মানে বিচ্যুতি হয়ে গেছে। তো এই কোণটাকে আমরা বলবো চ্যুতি কোণ। এই কোণটাকে আমরা কি বলবো? চ্যুতি কোণ। অর্থাৎ যদি লিখি কোণ বিওএক্স, এটা হচ্ছে ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডেল, এরকম ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি বলা হয়? এটা বলা হয় চ্যুতি কোণ। এবং যে চ্যুতি কোণ নির্ণয়ের সূত্র আছে। চ্যুতি কোণ নির্ণয়ের সূত্র কি? বড় কোণটা থেকে ছোট কোণটা বাদ দিয়ে দাও, মানে ডেল সমান হয় আই মাইনাস আর, বা ডেল সমান আর মাইনাস আইও হয়। তোমরা কি মনে রাখবে? যে আমরা বড় কোণটার মান থেকে ছোট কোণটার মান বাদ দিব। এখানে বড় কোণটা কোনটা? আই, ছোট কোণটা কোনটা? আর। তাহলে ডেল সমান এখানে কোন সূত্রে লাগবে? আই মাইনাস আর। যেখানে আর বড় হবে সেখানে দেব আর মাইনাস আই। বুঝা গেল? তো এই কোণটাকে কি বলা হয়?
চ্যুতিকোণ হয়েছে। এবারে তাহলে বোঝা গেল কোন বিষয়গুলা। এ ও হচ্ছে আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, পি ও কিউ অভিলম্ব, M1 ও M2 বিভেদ তল, আই হচ্ছে স্যার আপতন কোণ, আর হচ্ছে স্যার প্রতিসরণ কোণ, আই নট ইজিক্যাল টু আর, এখানে হচ্ছে আই এর মান আর এর থেকে বড়, আর এটা হচ্ছে ডেল অর্থাৎ চ্যুতিকোণ, এটা হচ্ছে ডেল অর্থাৎ চ্যুতিকোণ। তো এরপরে আমরা এর উল্টা ছবিটা দেখি। উল্টা ছবি মানে এখানে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছিল, তো আমরা এবার উল্টা ছবিটা আঁকার চেষ্টা করি। যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে কি হবে? যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে আমার উপরে একটা ঘন মাধ্যম নেই, উপরে কি কাকে নেবে বলো তোমরা, বলো? উপরে স্যার কাঁচ, কাঁচ মানে স্যার ঘন হবে কি লঘু হবে সেটা হচ্ছে আমরা নিষ্ঠার সাপেক্ষে বলবো। নিচে এমন বলো যার সাপেক্ষে কাঁচটা ঘন হবে, নিচে আমরা তাহলে কাকে নিব? নিচে জল। এবারে দেখো তাহলে নিশ্চয় একটা মাধ্যম আনতে হবে যার সাপেক্ষে কাঁচটা কি হবে ঘন, নিশ্চয় জল দিয়ে নাও বা বাতাস যা কিছু নিয়ে নাও। আমরা স্যার জল নিই, বায়ু স্যার এক্ষুনি নিয়েছিলাম, আমরা জল নিব। জল জল জলের সাপেক্ষে কাঁচ হয়ে যাবে কি মাধ্যম? ওই সাথে কাঁচ হয়ে যাবে হচ্ছে ঘন মাধ্যম হয়েছে। এবার দেখো এবারে আমরা আলোক রশ্মি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে নিয়ে আসবো। তাহলে একটা আলোক রশ্মি প্রথমে এঁকে নিই, এটা হচ্ছে আমার আপতিত আলোক রশ্মি এ ও হয়েছে। এর যাওয়ার কথা কোন দিকে? স্যার এর যাওয়ার কথা এই দিকে। যদি নিচে আমার জল না থাকে তাহলে স্যার আমার আলোক রশ্মি সোজা এই পথে হচ্ছে বেরিয়ে চলে যাবে, কিন্তু স্যার আমার বাধা দেওয়ার জন্য এখানে জল চলে এসেছে। কোথায় আলোর বেগ বেশি হয়? এখানে না এখানে? অর্থাৎ জলে আলোর বেগ বেশি, এখানে আলোর বেগ কম। তাহলে আলো এই মাধ্যম থেকে এই মাধ্যমে এলে আলোর বেগ কি হয়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে গেলে আলোক রশ্মি হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কমে গেলে অভিলম্বের দিকে সরে আসবে, বেড়ে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এর আগেটা কি ছিল? অভিলম্বের দিকে সরে এসেছিল, এ হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই দিক দিয়ে যাবে। এটা হলো আমার প্রতিসৃত রশ্মি হয়েছে। এই কোণটা আমার কি কোণ ছিল? স্যার আপাতন কোণ আই ছিল। এবার দেখো যারা প্রতিসরণ কোণটা দেখো, পুরো এখান থেকে এতটা এত বড়টা হচ্ছে আমার প্রতিসরণ কোণ আর হয়েছে। আর ডেল কোণটা বলো তো? এইটা হচ্ছে আমার ডেল অর্থাৎ চ্যুতিকোণ। এখানে কোন কোণটার মান বড়? এখানে হচ্ছে আই এর মান কিন্তু বড় না, এখানে হচ্ছে আর এর মানটা বড়, এখানে হচ্ছে আর এর মানটা বড়। তাই এখানে চ্যুতিকোণ নির্ণয় করতে হলে আমাকে এই সূত্রটা না লাগিয়ে ডেল সমান আর মাইনাস আই এই সূত্রটা হচ্ছে কাজে লাগাতে হবে। বুঝা গেল? কি করতে হবে? এই সূত্রটা হচ্ছে আমাকে কাজে লাগাতে হবে। ডেল সমান হচ্ছে আর মাইনাস আই হয়েছে। এবারে আমরা চলে আসি আলোর প্রতিসরণের সূত্রাবলীতে। আলোর প্রতিফলনের যেমন দুটা সূত্র ছিল, আলোর প্রতিসরণেরও মাত্র দুটা সূত্র আছে। প্রথম সূত্রটা প্রতিফলনের সঙ্গে হুবহু একই, শুধুমাত্র একটু ভাষা আলাদা, একটা মাত্র ওয়ার আলাদা, বাকি পুরা সূত্রটা প্রতিফলনের সঙ্গে হুবহু একই। স্যার প্রথম সূত্র তাহলে কি আছে? বলছে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি আর আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। কি বলা হলো? আবার বুঝে বুঝে দেখো। আপতিত রশ্মি
প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আরেকবার বলি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এটা হলো আলোর প্রতিসরণের প্রথম সূত্র হয়েছে। এরপরে আছে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এই সূত্রটা বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছিলেন বলে একে আমরা স্নেলের সূত্র নামে জানি। বোঝা গেল? যদি পরীক্ষায় আসে যে স্নেলের সূত্রটি লেখো, তাহলে হচ্ছে আমাকে প্রতিসরণের 2 নম্বর সূত্রটা লিখতে হবে। বোঝা গেল? তাহলে 2 নম্বর সূত্রটাকে আমরা কি বলবো? স্নেলের সূত্র। কারণ হচ্ছে বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছিলেন বলে একে বলা হয় স্নেলের সূত্র, অর্থাৎ প্রতিসরণের দ্বিতীয় সূত্র। স্নেলের সূত্র কি বলছে? স্নেলের সূত্র বলছে, যদি আমরা একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি আর দুটি নির্দিষ্ট মাধ্যম নেই, কি বলা হলো? একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, ধর শুধুমাত্র লাল আলোক রশ্মি নিলাম বা নীল নিলাম বা সবুজ নিলাম, তো একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং দুটি নির্দিষ্ট মাধ্যম যদি নেই, তাহলে সেক্ষেত্রে আলোর যে প্রতিসরণ হবে, সেই আলোর প্রতিসরণে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতটা ধ্রুবক হবে। কি বলা হলো? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত, এই ভাষাটা খুব, এর অনুপাত এর মান কি হবে? ধ্রুবক হবে। স্যার আপতন কোণের সাইন মানে, আপতন কোণের সাইনকে আমরা এইভাবে লিখবো, সাইন আই। এটা হচ্ছে আপতন কোণের সাইন, সাইন আই। এগুলো আমরা ত্রিকোণমিতিতে পড়বো। বাই সাইন, আর অনুপাতকে আমরা বাই দ্বারা প্রকাশ করি। বলছে এর অনুপাতটা কত হয়? এর অনুপাতটা হয় ধ্রুবক। এর অনুপাতটা কি হয়? এর অনুপাতটা হয় ধ্রুবক। হয়েছে? এই ধ্রুবককে বিজ্ঞানী স্নেল বলেন যে এই ধ্রুবকের মানটা দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়। স্যার এই ধ্রুবকটাকে তিনি কি বলছেন? প্রতিসরাঙ্ক, যাকে আমরা প্রকাশ করব মিউ দ্বারা। মিউ দ্বারা, এই চিহ্নটাকে কি বলা হয়? মিউ। এটা হচ্ছে মিউ। এই দ্বারা কি প্রকাশ করা হয়? কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে, প্রতিসরাঙ্ককে কি প্রকাশ করা হয়? মিউ দ্বারা। কি প্রকাশ করা হয়? মিউ দ্বারা। তাহলে স্নেলের সূত্রটা কি? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত কি হয়? ধ্রুবক হয়। এই ধ্রুবকটা কার সঙ্গে সমান হয়? মিউ, অর্থাৎ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে কি হয়? সমান হয়। কে সমান হয়? এই মিউটা। হয়েছে? তাহলে এর পরের বিষয়বস্তু হলো স্যার প্রতিসরাঙ্কটা কি, অর্থাৎ এই যে মিউ রাশিটা কি, প্রতিসরাঙ্কটা কি। এবার দেখো প্রতিসরাঙ্ক, তো আমরা স্নেলের সূত্রে বা নিউটনের, নিউটন বলছি, প্রতিসরণের দ্বিতীয় সূত্রে আমরা প্রতিসরাঙ্ক হিসাবে একটা রাশি পেলাম। যে প্রতিসরাঙ্ক কি? না, প্রতিসরাঙ্ক হলো যখন আলোক রশ্মি এক মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমে প্রতিসরণ হয়, তখন তার আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতটাকে বলা হয়
প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়েছে। তো প্রতিসরাঙ্ক এটা হচ্ছে দু প্রকার হয়, একটা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর একটা হয় পরম প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কয়েক রকম হয়? প্রতিসরাঙ্ক দুই প্রকারের হয়। একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর একটা হয় পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক আর পরম রয়েছে, কোনটা আপেক্ষিক কোনটা পরম। দেখো আমরা সংজ্ঞার মাধ্যমে বুঝে নিলাম যে প্রতিসরাঙ্ককে বলতে গেলে আমাকে এক মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে হবে। ধরো জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলতে হবে, বা বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলতে হবে। তাহলে এক মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে হবে। তো এগুলোকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ যে সমস্ত প্রতিসরাঙ্ক আমরা এক মাধ্যম সাপেক্ষে অপর মাধ্যমের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তাহলে পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে আমরা একটা নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের বলবো। তার মানে বোঝা গেল না? এখানে তো আপনি সেম বললেন। দেখো আপেক্ষিকে তুমি যে কোনো মাধ্যম সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে হিসাব করতে পারো, কিন্তু পরমে একটা নির্দিষ্ট মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তার উদাহরণ দিয়ে বলুন। ধরো আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমি বলতে পারি জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা বলতে পারি, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক। বা বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটাও কি হবে? আপেক্ষিক। বা বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটাও কি হবে? স্যার আপেক্ষিক। দেখো কার সাপেক্ষে বলছি কোনো ফিক্সড নেই, যে কোনো মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি কি বলবো? আপেক্ষিক। কিন্তু পরমে আমরা যার সাপেক্ষে তুলনা করব, এই যে সাপেক্ষে, যার সাপেক্ষে তুলনা করব সে কিন্তু ফিক্সড। স্যার সেটা হলে কে? যে তার সাপেক্ষে আমরা সমস্ত মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করব পরমে, সে হচ্ছে শূন্য মাধ্যম। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যম এর সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা পরম প্রতিসরাঙ্ক বলি। বুঝা গেল? পরম মানে কি? পরমের কার সাপেক্ষে করতে হবে? স্যার শূন্য মাধ্যমের সাপেক্ষে। আর আপেক্ষিকে যে কোনো মাধ্যমের সাপেক্ষে। মনে রাখবে এই যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান হয় সবসময় 1। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত হয়? 1। বুঝা গেল? শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত হয়? 1 হয়েছে। এই প্রতিসরাঙ্কের সঙ্গে কিন্তু লঘু মাধ্যম ঘন মাধ্যমের সম্পর্ক আছে। কি সম্পর্ক? যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি তার ঘন মাধ্যম, আর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম তা লঘু মাধ্যম। বুঝা গেল? তাহলে একটা মাধ্যম ঘন মাধ্যম না লঘু মাধ্যম হবে এটা আমরা এর আগে কি দেখে বিচার করলাম? স্যার যে মাধ্যমে আলোর বেগ কম সে স্যার লঘু না ঘন? বেগ কম হলে সে ঘন মাধ্যম, আর যে মাধ্যমে আলোর বেগ বেশি সে লঘু মাধ্যম। আবার এখন আপনি বলছেন যে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সে ঘন, প্রতিসরাঙ্ক কম সে লঘু। তার মানে আলোর বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে। একবার আপনি আলোর বেগের সঙ্গে ঘন মাধ্যম লঘু মাধ্যম বলে দিলেন, আর একবার প্রতিসরাঙ্কের সাপেক্ষেও ঘন মাধ্যম লঘু মাধ্যম বলে দিলেন। তার মানে যদি A = B হয়
যদি বি ইজিক্যাল টু সি হয় তাহলে এ ইজিক্যাল টু সি, অর্থাৎ আলোর বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের হচ্ছে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? স্যার ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে যদি প্রতিসরাঙ্ক বেশি হয় আলোর বেগ কম হবে। স্যার ঘুরে ফিরে সেই সেম কথা, প্রতিসরাঙ্ক বেশি মানে ঘন মাধ্যম মানে আলোর বেগ কম, প্রতিসরাঙ্ক কম মানে লঘু মাধ্যম মানে আলোর বেগ বেশি। বোঝা গেল? এবারে আমরা এই পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক এর সঙ্গে কিভাবে আলোর বেগটা নির্ভর করছে সেটা আমরা দেখি। ধরো দুটা মাধ্যম আছে, উপরটা ধরো এ মাধ্যম, নিচটা ধরো বি মাধ্যম। উপরটা কি মাধ্যম? এ, নিচটা আছে বি। এবার তোমাকে হচ্ছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। কি বলা হলো? এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম নির্ণয় করতে হবে। বুঝা গেল? তাহলে এক্ষেত্রে কি বলা হবে? এক্ষেত্রে আমরা একে লিখবো এরকম, এ মিউ বি। এ মিউ বি মানে কি? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ককে আমরা লিখবো এরকম, এ মিউ বি। বুঝা গেল? এ মিউ বি মানে কি? প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো এ মিউ বি এইটার সঙ্গে আলোর বেগের কি সম্পর্ক? এটা সমান হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। দেখো যেটা আগে ছিল সেটা হচ্ছে উপরে, এ মিউ বি, এটা আগে, তাই এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। তো এ মাধ্যমে আলোর বেগকে আমরা এরকম ভি অফ এ, ভেলোসিটি অফ এ, আর বি মাধ্যমে আলোর বেগকে হচ্ছে আমরা ভি অফ বি বা ভেলোসিটি অফ বি, এইটা দ্বারা হচ্ছে প্রকাশ করতে পারি। বুঝা গেল? এটা দ্বারা কি করতে পারি? এটা দ্বারা হচ্ছে আমরা একে প্রকাশ করতে পারি। বুঝা গেল? এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার পরম প্রতিসরাঙ্ক কি? স্যার শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে পরম প্রতিসরাঙ্ক হচ্ছে তাকে শুধুমাত্র এরকম মিউ এ, বা যদি বি মাধ্যম বলা হয় তাহলে হচ্ছে মিউ বি, এরকম প্রকাশ করা হয়। স্যার এদিকে কিছু নেই কেন? এদিকে এক আছে, আর এককে লিখা যা না লিখা হতা, কারণ আমরা এখন কি জানলাম যে শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত হয়? এক, এই জন্য এক লিখা আছে বা লিখা নেই। তাহলে মিউ এ মানে কি? স্যার যদি শুধুমাত্র মিউ এ দেওয়া থাকে না বা মিউ বি দেওয়া থাকে তাহলে বুঝবে এটা পরম প্রতিসরাঙ্ক, কারণ এখানে কারো সাপেক্ষে বলা নেই। যদি কারো সাপেক্ষে বলা আছে তার শূন্য মাধ্যমের সাপেক্ষে বলা আছে, আর এইরকম থাকা মানে কি বুঝবে? এ হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে মিউ এ মানে কি? স্যার সামনে কিছু নেই মানে কি আছে? শূন্য স্থান আছে। এদিকে দেখো সামনে কিছু নেই মানে কি আছে? শূন্য স্থান আছে, মানে এখানে লিখতে হবে শূন্য স্থানে আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগ বাই নিচে লিখতে হবে এ মাধ্যমে আলোর বেগ। তাহলে এটা বলো মিউ বি সমান কি হবে? ব্যাস, শূন্য স্থানে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। হয়েছে? তো শূন্য স্থানে আলোর বেগকে হচ্ছে আমরা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ছোট হাতের সি দ্বারা। এটা তো ফিক্সড, শূন্য স্থানে আলোর বেগকে আমরা প্রকাশ করি সি দ্বারা। আর এ মাধ্যমে আলোর বেগ আমরা সাথে লেখা শিখেছি ভি অফ এ বলবো। সেরকম শূন্য নিচটা কি হবে? তাহলে সি বাই বি মাধ্যমে আলোর বেগ মানে কত হবে? ভি অফ বি। এবারে শূন্য মাধ্যমে হচ্ছে আলোর বেগ হচ্ছে ফিক্সড, তার মান আমরা জানি কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, বা যদি তুমি যদি মিটারে বলো
তাহলে কি হবে বলো তো 3 × 10⁸ 3 × 10⁸ বাই ভি অফ এ, বা এর ক্ষেত্রে তুমি বলতে পারো 3 × 10⁸ বাই ভি অফ বি, যদি মিটার পার সেকেন্ডে থাকে, যদি মিটার পার সেকেন্ডে থাকে। তাহলে এগুলা মানে পরম, আর এটা মানে আপেক্ষিক। কারো সাপেক্ষে বলা আছে, এটাও কারো সাপেক্ষে বলা আছে, শূন্যস্থান সাপেক্ষে বলা আছে। বুঝা গেল? এবারে দেখো এই প্রতিসরাঙ্ক থেকে আমি একটা নির্দিষ্ট কিছু জানতে পেরেছি। স্যার কি? স্যার প্রতিসরাঙ্ক দুটো সমজাতীয় রাশির অনুপাত, স্যার বেগ বাই বেগ। তাহলে আমরা জানি যে যদি কোনো ভৌত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয় তাহলে তার কোনো একক মাত্রা থাকে না। তাহলে প্রতিসরাঙ্ক হলো একটা এককহীন রাশি। যদি প্রতিসরাঙ্কের মাত্রা বলে, প্রতিসরাঙ্কের মাত্রা কত হবে? 1। 1 কে আমরা কি দেবো? m0 l0 t0 দ্বারা। তাহলে একটা এককহীন রাশি আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি? প্রতিসরাঙ্ক। বুঝা গেল? তো পরম প্রতিসরাঙ্ক কি? কি হবে আলোর বেগের সঙ্গে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? কিভাবে হচ্ছে আলোর বেগের সঙ্গে সম্পর্ক, সেটা হচ্ছে জানা গেল। হয়েছে।